এই যে শুনছেন, আমার গল্পের প্রেমিক ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভাইয়া এবং আপুরা, আমরা আবারও নতুন করে ভয়েস আর্টিস্ট নেওয়া শুরু করেছি। আপনারা কেউ যদি গল্পে ভয়েস দিতে চান অথবা আপনার কণ্ঠ গল্পে শুনতে চান, তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আবারও নতুন করে ভয়েস আর্টিস্ট নেওয়া শুরু করেছি। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে গিয়ে একটি সুন্দর কমেন্ট করুন। ভিডিওর কমেন্ট সেকশন ও ডেসক্রিপশন থেকে আমাদের মনের ক্যানভাস ও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মনের ক্যানভাস চ্যানেলের একজন পরিবার হয়ে পাশে থাকুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নমস্কার। হারুন সাহেব, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতাকে নিয়ে বড়াই যে করবে, কোনো একজন দ্বারা আল্লাহ সেই ক্ষমতাকে কেড়ে নেয়। আর আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার বিপক্ষকে মেরে ফেলেন। এরপরে যত আপনার প্রতিপক্ষে দাঁড়িয়েছে তাদের সবাইকে মেরে আপনি পুকুরের ভিতরে ফেলে রেখেছেন। আপনার এত ক্ষমতা, এত টাকা কেবল চেয়ারম্যান আর মাছের বিজনেস নয়, আপনার তো ড্রাগসের বিজনেস আছে। সেখান থেকেই এত টাকা আসে আপনার। আর আপনার এই বিজনেস পার্টনার তন্ময় পুলিশ অফিসার, সাথে আছে ডিআইজি শরীফ, তাই না হারুন সাহেব? নিলয়ের কথা শুনে হারুন উচ্চস্বরে হাসতে থাকে, কারণ এই প্রথম কেউ তার বিষয়ে সবকিছু জানে। এত গোপন খবর তার বাড়ির মানুষও জানে না। হারুন হাসতে হাসতে বলে, হ্যাঁ, তুমি তো দেখি সবই জানো, তবুও কিছু করোনি। যাক ভালো। আমি কিছু করি না, সব কিছু করে আল্লাহ। তিনি সময় মতো আপনাকে ধ্বংস করে দেবে। বলতে পারেন সেই ধ্বংস শুরু হয়েছে আপনার ছেলের দ্বারাই। আপনার ছেলেকে প্রথম দিনই বুঝিয়েছি, সে আপনার পাওয়ার দেখিয়েছে। আমার ভালো লাগেনি যে অন্যের পাওয়ার দেখাক। আমার অমুক ভাই আছে, অমুক বাবা আছে, অমুক নেতা আছে, এসব শুনতে আমার ভালো লাগে। আপনার ছেলেকে তবুও ঘটনার দিনই বুঝিয়েছি, শোনেননি। শাস্তিটা ওর প্রাপ্য ছিল, সেটা ও পেয়েছে। এখন কেন আমাকে নিয়ে এসেছেন এখানে? তুমি আসলে কে? তোমাকে নিয়ে আমি যেখানেই ফোন করি তোমার নামটা শুনে ফোন কেটে দেয়। আমাকে নোটিশ দেয়া যেন তোমার টপিক নিয়ে আর না ঘাঁটি। কিন্তু কেন? তুমি কি এমন করো যাতে জন্যে সরকারি অফিসার ভয় পায়? বাড়িতে সবাই চিন্তা করছে নিলয়ের নাম্বারটাও কারো কাছে নেই। নিলয় যদি মার্ডার হয় তাহলে পুলিশের কাছে গেলেও লাভ হবে না, কারণ তন্ময় অমানুষ। কিভাবে নিলয়কে খুঁজবে? কিভাবে নিলয়ের কিছু হলে তারা সঠিক বিচার পাবে? কিছুই মাথায় আসছে না। ফাহিম নীলা দাঁড়িয়ে আছে। নীলা, তোর ভাইকে হারু নিয়ে গেছে। চেয়ারম্যান তো খুবই খারাপ, কি যে হবে। আমিও বুঝতে পারছি না কি হবে। ভাইয়া আসার পর কিছু একটা ঝামেলা যেন হয়েই যাচ্ছে। বাবা থানায় গেল, তন্ময় মারল বাবাকে। কিছু সময় পর সে এসে নিজেই তন্ময় মাপ চেয়ে গেছে। তন্ময়ের চেহারা দেখেছিলি? তন্ময়ের গালেও চড়ের দাগ ছিল। এরপর আমাদের ঘটনাটাই দেখ। ভাইয়া জানলো আমাদেরকে কেউ না কেউ বিরক্ত করে। ভাবছিলাম ভাইয়া হয়তো বুঝেই ঠিক করে দেবে, কিন্তু দেখ মাদ্রাসার ভিতরে অস্ত্র হাতে নিয়ে তুর্জয়ীদের মারল। ভাইয়ার চোখে মুখে হিংস্রতার ছাপ ছিল। যদি মাদ্রাসা না হতো হয়তো ওদের মেরেই ফেলতো। কিন্তু উনি যা করেছে সেটা তো সঠিক, তাই না? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু যদি ভাইয়ার কিছু হয়? ভাইয়া যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন মা কোনো রাত ঘুমায়নি। তিনি প্রতি রাতেই ভাইয়ার জন্য কেঁদেছে। বাবাও কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু তখন বিষয়টা ছিল একরকম। এবার তো অন্য। ভাইয়া ফিরে এসেছে, এখন যদি মরে যাই? বাজে কথা বলিস না তো। নীলয়, ফাহি নীলা তাকা থামলো। ওদিকে। সুপারি গাছের ডালের বেড়ার ফাঁক করে নিলয় বাড়িতে প্রবেশ করে, হাতে চানাচুরের প্যাকেট। সেটা খেতে খেতে ভিতরে আসলো। হেনা নিলয়কে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ফারজুক সাহেব পায়চারি বাদ দিয়ে ধপ করে বারান্দার উপর বসে পড়ে। নীলা দৌড়ে আসে তার ভাইয়ের কাছে। হেনা বলে, তুই ঠিক আছিস? হ্যাঁ, ঠিক আছি। আমার আবার কি হবে? হারুন তোকে কিছু করেনি? ও মা, তুমি কি চাইছিলে কিছু করুক? হয়েছে, চুপ থাক, ভিতরে আয়। কিরে, তোরা কাঁদছিলি নাকি? হ্যাঁ।
ফাহিও কাচ্ছে নাকি? হুম। ওরে বাপরে, কি ভালোবাসা! সরো ফাজিল। নিলয়কে নিয়ে ভিতরে আসলো ওরা। নিলয় কিছু সময় পর ফাইয়ের কাছে আসে। ফাইয়ের মাথায় কাপড়, মুখটা আরো ওড়না দিয়ে ঢেকে নেয়। নিলয় ফাইকে বলে, শুনলাম তুমি নাকি কাঁদছিলে। কই, কখন? ও আচ্ছা, একটা হেল্প করবা? কি হেল্প? আসার সময় সামনে পড়া একটা মেয়ে দেখলাম। মেয়েটা দেখতে অনেক সুন্দরী। মেয়েটার বাড়ির সামনে একটা বড় তেঁতুলের গাছ আছে। মেয়েটা কে খোঁজ এনে দিবা আর তাকে পটিয়ে দিবা, ওকে? কি, তুমি তারিনের কথা বলছো? আমাকে তুমি করে বললা, যাক শুনে ভালো লাগলো। তাহলে মেয়েটার নাম তরিন। ও মনে পড়েছে, আমার সাথে সেও আগে ঘুরতে যেতে চাইছিল। যাক ভালো হলো, পটানো সহজ হবে। তোমার মরাই ভালো ছিল, শয়তান ছেলে। যাও, সামনে আসবে না। তারিনকে এনে দেবো, নিয়ে শুয়ে থাকো। আর না শুনতে পারলে তুমি শুনে আইসো, তোমায় নিয়ে একটু চুপ বেয়াদব, সরেন তো সামনে থেকে। ফাই রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। নিলয় হাসতে থাকে। নিলয় এসব ভালো মতোই লক্ষ্য করে। এরপর নিলয় শিহাবদের বাড়িতে এসেছে। আজকে শিহাবের বিয়ে। বিয়েটা রাতেই হবে। নিলয় সারাদিন শিহাবদের বাড়িতে। এখন সন্ধ্যার কাছাকাছি সময়। নিলয় পাঞ্জাবি পরে রুমের বাইরে আসলো। শিহাবদের বাড়িতে যাবে। নীলার যাওয়া নিষেধ, কারণ ফারচুক বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে নীলা না যায়। ফারচুকের ধারণা নীলা যদি সেখানে যায় নিলয়ের সাথে, তাহলে খারাপ কিছু ঘটবেই, কারণ ওটা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে অনেক কিছুই হবে, তাই নিলয়ের সাথে নীলাকে পাঠাবে না, কিন্তু ফাহি যাবে নিলয়ের সাথে। নিলয় এটার ব্যবস্থা করেছে। নিলয় বাড়ি থেকে বের হলো। হঠাৎ কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে। নিলয় ঘুরে তাকায়। স্টাইলিশ অ্যাশ কালারের বোরকা পরে ফাই দাঁড়িয়ে আছে। আজকে মুখটা দেখা যাচ্ছে ওর। ফাইয়ের দিকে হা করে তাকিয়ে থাকে নিলয়। ফাহি বলে, কি দেখেন? হ্যাঁ, না কিছু না, চলো যাই। নিলয়, ফাহি কিন্তু তোর দায়িত্বে যাচ্ছে, সাবধানে রাখবি, ঝামেলা করবি না কোনো। চিন্তা করো না, সে তো আমার বোন না। তাহলে কি? তোমার মাথা। ফাই আর নিলয় একসাথে শিহাবদের বাড়িতে আসে। বরযাত্রী যাবে ওরা। গাড়ির কাছে আসলো সবাই। নিলয় যাবে শিহাবের গাড়িতে। এমন সময় তারিন মেয়েটা আসলো। নিলয় ওর দিকে তাকিয়ে আছে। তারিন শাড়ি পরেছে। নিলয় সেদিকে তাকিয়ে আছে, এটা ফাই টের পায়। ফাই দ্রুত নিলয়ের কাছে আসলো। নিলয়ের পাশে দাঁড়িয়ে বলে, তারিনের দিকে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, মেয়েটাকে দেখতেই অনেক সুন্দর লাগছে। যাও তো, আমার হয়ে কথা বলো। মেয়েটার বয়ফ্রেন্ড আছে, কতবার ওরা ঘুরতে যায়, ওখানে সেখানে ডেট করে বেড়ায়। ভালো না মেয়েটা, সব ছেলেদের সাথেই খাতির। দেখছো না ছেলেটা গিয়ে কথা বলছে ওর সাথে। তাতে কি, আমার তো তাকে ভালো লাগছে। আপনি কি পাগল? কথা বোঝেন না? কে নিজের খারাপ চাই? এদিকে আমি কখনো কোনো ছেলের সাথে ঠিকমতো কথাও বলি না, অথচ আমাকে পাত্তা দেয় না কেউ। থাকেন আপনি, এসব ঢং দেখার সময় নেই। ফাহি চলে যায় সেখান থেকে। নিলয় গিয়ে শিবের গাড়িতে বসলো। 6টা গাড়ি, 3 গ্রামের পরেই বিয়েটা হচ্ছে। ঘন্টাখানেকের ভিতরে সবাই বিয়ে বাড়িতে চলে আসে। নিলয় গাড়ি থেকে নামে, বাড়ির ভিতরে আসলো সে। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে নিলয়কে ডাক দেয়। নিলয় ঘুরে তাকাতেই দেখতে পায় তারিন দাঁড়িয়ে আছে। তারিনকে দেখে নিলয় মুচকি হাসলো। তারিন এগিয়ে আসে নিলয়ের দিকে। আপনি নিলয় ভাইয়া না? হুম। আমাকে চিনছেন? আমি তারিন। চিনতে পেরেছি। তুমি অনেক বড় হয়ে গেছো, সাথে সুন্দরীও। কি যে বলেন না। ওই নিলয়, এদিকে শোনো, আমার হাতে ধরো তো, আমি ভিড়ের ভিতরে চিপকে যাচ্ছি। নিলয় ঘুরে তাকায়। ফাই হাত বাড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় অবাক হয়। এই ফাই মেয়েটা তো দেখি বজ্জাত খুব। তারিনের সাথে কথা বলছে দেখে নিলয়কে ফাই এভাবেই ডাকে। তারিন নিলয়কে বলে, ওটা ফাহিম না? বিয়েতেও কেউ বোরকা পরে আসে? আপনার গার্লফ্রেন্ড নাকি? নিলয় বেশি কথা না বলে দ্রুত ফাইয়ের কাছে চলে যায়। ফাইয়ের হাত ধরে নিলয় সেখান থেকে দূরে আসে। ফাই টেরা চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় বলে, কি সমস্যা? মেয়েটা তো নিজে থেকে কথা বলছিল, দিলে তো সব বাস দিয়ে। আমি কি করলাম? কি করলা না আবার? সে জিজ্ঞাসা করলো তুমি আমার গার্লফ্রেন্ড কিনা। তো আমি কি করব? ফাজিল কোথাকার। চুপ, যদি দেখছি ওর সাথে কথা বলেছেন আপনার খবর আছে কিন্তু। নিলয় আর কিছু বলল না।
এভাবে বেশ কিছু সময় চলে যায়। ফাই সবসময় নিলয়ের সাথে সাথে থাকছে। তারিন অবশ্য কয়েকবার ডেকেছে নিলয়কে, কিন্তু ফাই গেছে তার কাছে। নিলয় তো এটাই চেয়েছিল, ফাই তাকে ভালোবাসে কিনা নিলয় এটা দেখার জন্যই এমন করেছে। রাত 11টার দিকে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। সবাই গাড়িতে উঠে বসলো। এবার ফাইয়ের সাথে নিলয় বসেছে। সবাই এক গাড়িতে আছে। ফাইয়ের বেশ ঘুম পাচ্ছে। সে নিলয়ের কাঁধে মাথা রাখে। নিলয় ফাইয়ের দিকে তাকায়। মেয়েটা বোরখাতেও বেশি সুন্দর লাগে। নিলয় এক হাত দিয়ে ফাইয়ের মাথা ধরে রাখে, যেন কাঁধ থেকে না সরে যায়। ফাই সেটা বুঝতে পেরে নিলয়ের হাতের ফাঁক দিয়ে নিলয়ের এক হাত জড়িয়ে ধরে। নিলয় ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? সবাই যদি দেখে কি ভাববে? কেউ দেখবে না, সবাই ক্লান্ত এখন, আর গাড়ির ভিতরে অন্ধকার। তো মানুষের কি চোখ নেই? অন্ধকারে দেখা যাবে না কিছু? হুম, দেখবে না। সত্যি দেখবে না তো? না, দেখবে না। আর দেখলে দেখো, বলবো আমাদের বিয়ে ঠিকঠাক। ফাই কথাটা শেষ করতেই নিলয় ফাইয়ের গালে চুমু দেয়। ফাই অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। সে কেঁপে ওঠে, আরো শক্ত করে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় আর ফাইয়ের দিকে তাকায় না। ফাইও নিলয়ের গালে চুমু দেয়। দুজনেই মুচকি হাসছে। তলে তলে এদের মনে এটাই ছিল। শিহাবদের বাড়িতে আসলো গাড়ি। জোরে মিউজিক বাজছে। সবাই গাড়ি থেকে নামলো। নিলয় আর ফাই শিহাবের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা দেয়। 10 মিনিট হাঁটতে হবে। নিলয় হাঁটছে মাটির রাস্তায়। রাত 12টার সময় কেউ নেই। ভাই দৌড়ে এসে নিলয়ের হাত ধরলো। নিলয় বলে, কি হয়েছে? আসতে হাঁটো না, এত জোরে হাঁটো কেন? মানুষজন দেখলে কি মনে করবে? হাত ছাড়ো। আমাকে দেখে রাখতে বলেছিল বড় মা। হ্যাঁ দেখছি তো, চুপচাপ বাড়ি চলে এখন। নিলয় আর ফাই কথা বলতে বলতে বাড়ির কাছে আসে। দুজনে বাড়ির সামনে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। ফাই নিলয়ের হাত ধরে রেখেছে। নিলয় বলে, আমাদের এই বিষয়ে এখন কাউকে কিছু বলার দরকার নেই। আচ্ছা, বলবো না। চলো বাড়িতে। নিলয় পুরো কথাটা শেষ করতে পারে না। এমন সময় জোরে একটি ব্লাস্ট হয়। নিলয় আর ফাই ছিটকে পড়ে দূরে। ফাই তখনও নিলয়ের হাত ধরে আছে। ফাইয়ের সারা গায়ে কালো ধোঁয়া এসে লাগে। নিলয়ের চোখে মুখে একই অবস্থা। দূরে ছিটকে পড়াতে দুজনের মাথা কিছুটা ফেটেছে। নিলয় উঠে বসে ফাইকে বলে, ঠিক আছে তুমি? নিলয় ওদিকে। ফাই হাত উঁচু করে সামনের দিকে তাকাতে বলে। ওরা দুজন দেখে ওদের দুইটা বাড়ি আর নেই। ব্লাস্টে আগুন জ্বলছে দাও দাও করে। বোম ব্লাস্ট, দুইটা বাড়ি উড়ে গেছে। নিলয় স্তব্ধ হয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। ফাইয়ের হাত ছেড়ে দেয়। নিলয়ের মা বোন বাড়িতেই ছিল। ফাইয়ের মা বাবা বাড়িতে ছিল। তার মানে বোমা ব্লাস্ট দুই পরিবারে নিলয় আর ফাই বাদে সবাই মরে গেছে। নিলয় ফাইয়ের হাত ছেড়ে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ কতগুলো হাত নিলয়কে পিছন থেকে টেনে ধরে। শিহাব দৌড়িয়ে এসেছে। ওর গায়ে এখনো বিয়ের পাঞ্জাবি পরা। নিলয়কে ওরা সবাই শক্ত করে ধরে। নিলয় বলে, নীলা ছাড় আমাকে। নিলয়, ভেতরে আগুন, চাস না? যেভাবে ব্লাস্ট হয়েছে, বাড়ির ভেতরে থাকা সবাই এতক্ষণে হয়তো। ছাড় আমাকে, ওরা বেঁচে আছে, ওদেরকে বের করতে হবে। নিলয়, অনেক আগুন, মরে যাবি। আমি বেঁচে থেকে কি করব? নীলাকে সবাই ধরে রাখে। ওদিকে ফাহি জ্ঞান হারিয়েছে। কয়েক মিনিটের ভিতরে দুইটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের অনেক পানি নিয়ে নেভানোর চেষ্টা করেও কাজ হয়নি। সকাল হয়েছে। নিলয় ফাই রাস্তার পাশে বসে আছে, সাথে শিহাব আরো কয়েকজন বসা। গ্রামের মেম্বার হারনও এসেছে দেখতে। সকাল 7টা বাজে। হঠাৎ গ্রামে কতগুলো গাড়ি প্রবেশ করলো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বোম স্পেশালিস্ট টিম, দমকল বাহিনী, আনসার বাহিনী। পুরো গ্রামের গাড়ি ধুলো আর হর্নে থেমে যায়। পুরো গ্রাম যেন সাত সকালে কর্পোরেট এরিয়া হিসেবে গণ্য করা হয়। কেউ গ্রাম থেকে বাইরে যেতে পারবে না। প্রতিটা রাস্তার মোড়ে সেনাবাহিনীর গার্ড বসানো হয়েছে। গাড়ি থেকে বড় বড় অফিসার নামলো। একদম কর্মী বাড়ির ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করার জন্য। নিলয়ের পাশে এসে অর্ক দাঁড়ায়। অর্ককে স্যালুট দিয়ে বলে, নিলয় স্যার, আপনার ফোন হ্যাক হয়েছিল আমি জানতে পারি। মাঝরাতে তখন বোম ব্লাস্টের খবর জেনেছি। শুধু আপনার ফোন নয়, আপনার বাড়িতে থাকা সবার ফোন হ্যাক করে বোম ব্লাস্ট করা হয়েছে। প্রাথমিক ধারণা সেটাই বলেছে। নিলয়কে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবাই ঘিরে রেখেছে। সবাই নিলয়কে স্যালুট করছে। নিলয় কারোর দিকে তাকাচ্ছে না। নিলয় চুপচাপ মাথা নিচু করে বসা। চোখ দিয়ে এখনো কোনো পানি বের হচ্ছে না। হঠাৎ করে কে বা কারা তার বাড়িতে বোম ব্লাস্ট করলো। গ্রামের মানুষ নিলয়ের ক্ষমতা দেখে অবাক হয়ে গেছে। সামান্য একজন ছেলে, অথচ গ্রামে তার জন্য এত এত বাহিনী। নিলয় যেন কোনো একজন বড় ব্যক্তি হবে। তারপর 10 জনের একটা টিম দুই বাড়ির ভিতরে প্রবেশ করে। নিলয় এখনো কারোর সাথে কথা বলেনি। সে চুপচাপ মাটিতে বসে আছে। চোখ যেন নিলয়ের পানি নেই।
তবে চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। বেশ কিছু সময় খোঁজার পর নিলয়দের বাড়ি থেকে একজনের লাশ বের করে আনে। আধা পোড়া লাশ, সেটা নীলার লাশ। নিলয় দৌড়ে যায় সেদিকে। নীলার বুক অবধি পুড়েছে, এক পায়ে ওর নুপুর ছিল। পা দেখেই বোঝা যায় এটা নীলার লাশ। নিলয় তার বোনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পানি যেন নিলয়ের শুকিয়ে গেছে, বেরই হচ্ছে না। আরও কিছু সময় পর ফাহির মা বাবার লাশ একসাথে বের হয়। ফাহি আরও যেন পাগল হয়ে যায়। ওদের লাশ দেখে ফাহি আবার জ্ঞান হারায়। একটু পর হেনার লাশ বের করে ওরা দুজন। নিলয় হেনার কাছে যায়, হেনার মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় তার মায়ের হাত ধরল। সবাই এসে নিলয়কে সামলাতে থাকে। আরও বেশ কিছু সময় পর খোঁজ চালালো। ফারজুকের লাশ পাওয়া গেছে জায়না মেজের সাথে সাথে কোরআন শরীফও আছে। লাশটা সেভাবে পড়েনি, তবে মারা গিয়েছেন তিনি। কোরআন শরীফটা একদম অক্ষত অবস্থাতে আছে। নিলয়ের সামনে তার পরিবারের 3 জনের লাশ আনা হলো। নিলয় লাশগুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর ওর মা বাবার হাত ধরে হঠাৎ করে চিৎকার করে ওঠে নিলয়। চিৎকার করতে করতে নিলয় বলে, মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের পাশে থাকতে পারিনি। তোমাদেরকে আমার জন্যই মরতে হলো। তোমরা জানতেও পারলে না তোমাদের ছেলে কি করে। তোমাদের ছেলে বাংলাদেশের সবার উপরের সেনাপ্রধান। তোমার ছেলের কথায় গোটা দেশের সেনাবাহিনী চলে, সব ফোর্স চলে। তোমরা জানতেও পারলে না কোনো কিছুই। আমি যেদিন বাড়ি থেকে চলে যাই সেদিন ইচ্ছে ছিল বড় কিছু হয়েই ফিরবো। লাস্ট মিশনে আমি পদে পাই। প্রমোশন হিসেবে আমাকে গোটা দেশের সেনাপ্রধান বানানো হয়, সাথে 4 মাসের ছুটিও দেওয়া হয়। আমি সেই জন্য এসেছিলাম বাবা, তোমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিছুই হলো না। আমি বুঝতে পারিনি তোমাদেরকে কে মেরেছে। কসম মা বাবা, বোন, আমি ওদের সব কটাকে মেরে ফেলবো। বাবা, তুমি জানতে পারোনি আমাকে কেন বাড়ি থেকে তুমি বের করে দিয়েছি। আমি কিছুই করিনি বাবা। তন্ময় আর রাহি সম্পর্ক ছিল। রাহি প্রেগনেন্ট ছিল, তন্ময় তাকে ছেড়ে দিয়েছিল। রোহিত সুইসাইড করতে যায়, আমি তাকে দেখে ফেলি। তাকে বাঁচানোর জন্য আমি বাগানের ভিতরে যাই। তাকে যখন জড়িয়ে ধরি গাছে দড়ি লাগানোর সময়, তখন তন্ময় সে ছবি তোলে। রোহিত কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলছিল, নিলয় আমাকে ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। আমার পেটে বাচ্চা তন্ময়ের। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন থেকে তন্ময়ের সাথে আমার সম্পর্ক। সে আমাকে ভালোবাসার কথা বলে নানা জায়গাতে ঘুরতে নিয়ে যেত। আমি যেতাম আর সে তখন আমার কাছে আসতো। আমি বাধা দিতাম, সে ইমোশনালি ব্ল্যাকমেল করত। আমি রাজি হতাম। তারপর আমি এখন প্রেগনেন্ট। সে আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমি কি করব? আমার এখন মরতে হবে। আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি রাহিকে জড়িয়ে ধরি। সব কিছু ছবি তোলে তন্ময়। গ্রামের কয়েকজনকে ডেকে এনে সব কিছু দেখায়। সবাই সেগুলো দেখে ভাবে আমার সাথে রাহির সম্পর্ক। আমার জন্য রাহির এই অবস্থা। রাতে বাগানে আমি খারাপ কিছু করছিলাম তার সাথে। সবাই যখন আমার নামে এসব বলতে থাকে, তোমরা সবাই সেগুলো বিশ্বাস করলে। রাহি এতবার বলছিল নিলয়ের নির্দোষ, কিন্তু তন্ময় সব কিছু এমনভাবে দেখাচ্ছিল, জড়িয়ে ধরেছিল যে যেমন সব কিছু তন্ময় জানে। আর তোমরা সেসব বিশ্বাস করেও নিয়েছিলে। বিচারে আমি শাস্তি হয়েছিল রোহিকের বিয়ে করার, কিন্তু রোহি জানিয়ে দেয় আমাকে সে বিয়ে করবে না। দরকার হলে সে মরে যাবে, তবু আমাকে করবে না। তারপরেও তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিলে। চলে গিয়েছিলাম। এরপরে অনেক কিছুই ঘটে। আমি সেনাবাহিনী জয়েন করার জন্য অনেক পরিশ্রম করি। ভাগ্যের জোরে কিংবা মায়ের দাওয়াতে, উপরওয়ালার ইচ্ছাতে আমি চাকরিটা পেয়েও যাই। 5 বছরে বহু মিশন কমপ্লিট করি, আর এখন এই পথে আছি। কিন্তু বাবা মা, তোমাদের রাখতে পারলাম না। আমি খুবই লজ্জিত। আমাকে দয়া করে মাফ করে দিও। কিন্তু তোমাদেরকে যারা এই অবস্থা করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। অর্ক, তন্ময়ের রাহুল ওদের সবকটাকে তুলে নিয়ে আয়। আমি ওদের মেরে ফেলবো। নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। গ্রামের সবাই জানে নিলয়ের শত্রুতা ছিল তন্ময় আর হারুনের সাথে। ওরা দুজন কোথায়? লাশ ফরেন্সিকে পরীক্ষা শেষে বিকেলে 5 জনের জানাজা পড়ানো হয়। নিলয় কবরের পাশে বসে থাকে। নিলয়ের চোখ দিয়ে নীরব কান্না ঝরে পড়ছে, তবে সে চুপচাপ। বোমা ব্লাস্টে ওদের সবার মৃত্যু হয়েছে, আপাতত এটাই জানা গিয়েছে। নিলয় রেলিং ধরে বলে, ভালো থেকো তোমরা। জানি না তোমাদের কবরে কি হচ্ছে, তবে আল্লাহর কাছে ফরজ জানাই তোমাদেরকে যে জান্নাত নাসিব করে। নিলয় ফিরে আসে বাড়িতে। সারা দিন নিলয়ের ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে নতুন একটি বাড়ি বানিয়ে ফেলেছে সেনাবাহিনীর ছেলেরা। সেনাপ্রধানের কাজ বলে কথা। 30 জন সেনাবাহী 2টি রুমের
টিন শেডের বাড়ি বানিয়ে ফেলেছে পুরো একদিনে। গ্রামের মানুষ শুধু হা করে তাকিয়ে দেখছে ওদের কাজ। এদিকে ওরই বাহিনীর ছেলেরা কবর খুঁড়ছে, বাড়ির কাজও করছে। নিলয় নিজেই 5 জনের জানাজার নামাজ পড়িয়েছে। দাফন শেষে করতে করতে প্রায় রাত। এরই ভিতর বাড়িটা কমপ্লিট। নিলয় বাড়িতে এসে বসেছে। ঘরের ভিতরে ফাহি আর রাহি কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। গ্রামের কিছু মহিলা 2 বোনকে সান্ত্বনা দিলেও সেটা কি আর সহ্য হয়? নিলয় খুঁটিতে হেলান দিয়ে বসে আছে, মাথায় টুপি। এশার নামাজ শেষ করে তার পরিবারের জন্য সবাইকে দোয়া করতে বলেছে নিলয়। হঠাৎ অর্ক আসে সেখানে। স্যার, তন্ময় আর হারুনকে আটকে রেখেছি। ওদেরকে পাওয়া গেছে হারুনের মাঝের ঘরে যে বাড়িটা আছে সেখানে, ওখানেই আটকে রেখেছি। নিলয় মাথা থেকে টুপি খুলল, বসা থেকে উঠে দাঁড়ায় সে। সারাদিনে নিলয় মাত্র একবার খেয়েছে, সেটা শিহাবই খাইয়ে দিয়েছিল। নিলয় সেখান থেকে যাবার জন্য পা বাড়ায়। শিহাব নিলয়ের হাত টেনে ধরল। শিহাব এখন জানে নিলয় কি করে। শিহাব বুঝে গেছে হারুন আর তন্ময় মরলে কেউ খোঁজ করবে না। শিহাব হাত ধরে নিলয়কে বলে, নিলয়, যা করবি একটু ভেবেচিন্তে করিস। তোর জন্য এখন চিন্তা হয়। আমি জানি এখন তোর মাথায় কি চলছে, তবুও তোর জন্য ভয় করছে। সাবধানে করিস যা করবি। তুই বাড়ি যা, নতুন বিয়ে করেছিস, আমার জন্য তোর আনন্দগুলো নষ্ট হলো। চিন্তা করিস না, যা ভাবির সাথে সময় কাটা। বউ তো চলে যাচ্ছে না, তুই আমার বন্ধু, আমার ভাই। দুজনে একসাথে কত কি করেছি। সেই নেংটু থাকতে তোর জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পারবো না? আমি আছি এখানে, এদিকটা আমি সামলাচ্ছি। একটা মিলাদের ব্যবস্থা করেছি কালকে। থাক, তবে আমি গেলাম। অর্ক, স্টিক দাও। নিলয় কথাটা বলে বাইরে আসে। নিলয় বাইকে বসলো। অর্ক বাইক চালাতে শুরু করে। পিছনে 5 গাড়ি সেনাবাহিনী। নিলয় যা করবে তাই এখন। মিশনটা এখন নিলয়ের নিজের। নিলয় সোজা চলে আসে সেই বাড়ির কাছে। সেখানে 4 জন সেনাবাহিনী পাহারা দিচ্ছে। নিলয় যেতে ওরা দরজা খুলে দেয়। নিলয় ভিতরে প্রবেশ করে। পিছনে আরও 4-5 জন বড় অফিসারও প্রবেশ করে। নিলয়ের হাতে ছিল স্টিক, সেটা দিয়ে সোজা বাড়ি দেয় তন্ময় আর হারুনকে। চেয়ারম্যান আর পুলিশ কেউ আজকে বাঁচবে না যেন। হাজারখানিক চেয়ারম্যানের লোক সবাই ভয়ে পালিয়েছে নিলয়ের ক্ষমতা দেখে। হারুনের পাশে যেন কেউ নেই। নিলয় ওদেরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। ওদের গা ফেটে রক্ত বের হচ্ছে। রক্তে দুজন মাখামাখি। নিলয় বসলো ওদের সামনে, হাঁপাচ্ছে সে। হারুন আর তন্ময় ব্যথায় আর যন্ত্রণায় চিৎকার করছে। দুজনের গাল থেকে লালাসহ রক্ত বের হতে শুরু করেছে। নিলয় কিছু সময় জিরিয়ে নিয়ে বলল, কেন করলি তোরা এমন? আমার পরিবার সবাইকে মেরে ফেললি। আমার সাথে তোদের ঝামেলা, আমার সাথে যা ইচ্ছা করতি, কিন্তু তোরা কেন করলি আমার সাথে? আমার আমার পরিবারের সাথে কেন করলি? তাদের দোষ কি ছিল? তারা কি তোদের কোনো ক্ষতি করেছিল? এমন করলি কেন তোরা? আমি তো তোদের পরিবারের কাউকে মেরে ফেলিনি। হারুনের ছেলেকে তো মেরে ফেলিনি, আঘাত করেছি, কিন্তু সে মরেনি। আর তন্ময়, তোর বাড়িতে একটা স্ত্রী আর সন্তান আছে। কই, তোর জন্য তো তাদের আমি কোনো কিছুই করিনি। তাহলে কেন করলি তোরা আমার বাবা মার সাথে এমন করলি? জলদি জলদি অ্যান্সার দিবি, না হলে পরের দিন সকালে আরও 2 জনের জানাজান পড়াতে হবে। সেটা হবে তোর জন্য। 10 সেকেন্ড ভাবার সময় দিলাম। নিলয় কথাগুলো শেষ করতে ওরা দুজন নিলয়ের পা জড়িয়ে ধরে। পা জড়িয়ে ধরে তন্ময় বলে, ভাই বিশ্বাস করো, আমি তোর পরিবারকে মারিনি। হ্যাঁ নিলয়, আমরা করি। আমার শুধু জানতে চেয়েছি তুমি কে বা তুমি কি করো, কেন তোমাকে বড় বড় লোক চেনে, এটা জানার উদ্দেশ্য ছিল। বিশ্বাস করো, আমরা মারিনি, আমাদের মেরো না। আমরা খারাপ মেনে নিয়েছি, কিন্তু সত্যি বলতে আমার কিছু করিনি। আমাদের ছেড়ে দাও। তোরা করিসনি তাহলে কে মেরেছে? তোদের লোক, তাই না? সব বল আমাকে। তোমার পায়ে পড়ি, বিশ্বাস করো আমি কিছু করিনি, আমি জানি না। নিলয় আবার মারতে যাবে, তখনই অর্ক পাশ থেকে বলে, স্যার, হ্যাক হয়েছিল ফোন। ধারণা করা হচ্ছে হ্যাকারের মাধ্যমে ফোনে বোম কোড পাঠানো হয়েছিল। ঘর বানানোর সময় নীল আর আঙ্কেলের ফোনে খুঁজে পাওয়া গেছে, যদিও ফোনের অবস্থা খারাপ। তাহলে করেছেটা কি? এমন সময় পকেটে থাকা নিলয়ের ফোন বেজে উঠল। পকেট থেকে সে ফোন বের করে, কিন্তু নাম্বারটা যেন অফিসিয়াল নাম্বার থেকে কল। 6টায় 1 নাম্বারটি। নিলয় প্রথমে কেটে দেয় অফিসের কল ভেবে। পরক্ষণে আবার কল আসে। নিলয় আবার কল কেটে দেয়। আবার কল আসে সেম নাম্বার থেকে। নিলয় এবার রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে শোনা যায়, দুনিয়াতে সবচাইতে ভয়ঙ্কর 2 জন ব্যক্তি আছে। 1 নম্বর হলো আল্লাহর বিরোধী শয়তান ইবলিস, আর দ্বিতীয় জন হলো হ্যাকার। হ্যাকারকে ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাকারকে অনুভব করা যায়। শয়তান যেমন খারাপ কাজে পাঠাতে মানুষকে মন্ত্রণা দেয়,
তেমনি হ্যাকার সেই খারাপ কাজটা করতেই এগিয়ে যায়। নিলয় প্রথমে বুঝতে পারেনি কে কথা বলছে আর কি কথা বলছে। নিলয় চুপচাপ শুনতে থাকে। হঠাৎ আবার ওপাশ থেকে সে বলে, ভুল লোককে পিটাচ্ছ সেনাপ্রধান। ওরা তো এই গেমসে জাস্ট দুটো ন্যূনতম পিঁপড়া। আরে পিঁপড়াকে মেরে কি হবে? আসো অ্যানাকোন্ডাকে মারো। তোমার অপেক্ষাতে অ্যানাকোন্ডা না খেয়ে ক্ষুধার্ত হয়ে আছে। কে তুই, আর এটা কেমন নাম্বার? বললামই তো, আমি মিস্টার অ্যানাকোন্ডা, তোমার খুব পরিচিতি একজন। নাম কি তোর? আহ, এত উতলা কেন তুমি? যাও যাও, বাড়িতে যাও। ওদের দুজনকে মেরে কোনো লাভ নেই। ওরা আসলেই জানে না তারা কি করেছে। শোনো সেনাপ্রধান, ভেবেছিলাম তুমি মরে যাবে, কিন্তু তোমার ভাগ্য কি বিশাল। আল্লাহ তোমার হায়াত লিখে রেখেছে বেশি। আমি আর কিভাবে তোমাকে মারতে পারিনি। তবে জাস্ট কয়েক সেকেন্ড যদি লেট হতো তাহলে তুমিও বুম। রাত 12টার পরেই তোমার বোনের সিমে কল আসে। তার বয়ফ্রেন্ড কল দেয় আর রিসিভ করতেই ব্লাস্ট হয়। সারাদিন ফোনে কল অফ করে দিয়েছিলাম। আমি জানতাম তুমি কখন ফিরবে বাড়িতে, এই জন্য কল অন করে দেই। আর সেই সময় কল আসে, আমার মিশন সেখানেই লস্ট হয়। তবে তুমি যেহেতু বেঁচে আছো, তাহলে তোমার সাথে নতুন গেমস খেলা শুরু হবে। চলে আসো ঢাকাতে। গ্রামে আর কতদিন থাকবে? এত ছুটি কাটাতে হবে না। এই গেমসে তোমার প্রথম লেভেলটি হলো কিভাবে আমি বোম সেট আপ করেছি সেটা খুঁজে বের করা। আগে সেই লেভেল পার করো, তখন বুঝতে পারবে পরের লেভেল কি। শেষ লেভেল হলো আমি কে সেটা খুঁজে বের করা। এখন যদি এটা করো তাহলে কখনো সেটা খুঁজে পাবে না। তোমার সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। আর ইউ রেডি? কথাগুলো শেষ করতে ফোনটা টুটু করে কেটে যায়। নিলয় ফোনটা হাতের সামনে ধরলো। নিলয়ের ফোনটা হ্যাক হয়েছে। অর্ককে দেয় নিলয় ফোনটা। অর্ককে বলে, আমার ফোন হ্যাক ঠিক করে নিতেই পারবে? এটা সামান্য কাজ, অবশ্যই পারবো। আচ্ছা চল এখান থেকে। কিন্তু ওদেরকে কি করবেন? তোরা চলে যা, তোদের যেন আমার সামনে আর না দেখি। ওরা কিছু করেনি, ছেড়ে দিলাম তোদের। নিলয় কথাটা বলে বের হয়ে আসে রুম থেকে। হারুন আর তন্ময় ফ্লোরে শুয়ে কাঁদতে থাকে। তন্ময় বলে, আপনার জন্য সব হয়েছে। বলেছিলাম পাপ বেশি দিন অতিবাহিত হয় না, সেটা একটা দিন সামনে এসে তার ফল ভোগ করা লাগবেই। আর কোনো খারাপ কাজ করব না। যদি আজ মাইরা যেতাম কি হতো? চলো হসপিটালে যাই। ওরা দুজন রুম থেকে বের হয়। তারপর নিলয় বাড়িতে বসে আছে। 5 জনের একটি টিম বানিয়েছে নিলয়। নিলয়, অর্ক, রাফাত, শুভ্র আর মিহান। অর্ক বলে, স্যার, বোম ব্লাস্ট হয়েছিল রাত 12:30টার মধ্যেই। বোমটা সেট করা হয়েছিল বাড়িতে, তবে সেটা আপনাদের বাড়ির ফোন কলের ধারা সেট করে রাখা ছিল। কল রিসিভের মাধ্যমে সেটা ব্লাস্ট হয়। যেই করেছে সে একজন দক্ষ হ্যাকার। আপনার শত্রুতা কাদের সাথে? আপনার ক্যারিয়ারের মিশন ছিল কি নিয়ে, সেখান থেকেই শত্রুতা শুরু হয়েছে। তাহলে আমাদের আগে সেই মিশনগুলো নিয়ে আবার ঘাটাঘাটি করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে লাস্ট মিশন কমপ্লিট করলাম, সেটা থেকেই এমন হচ্ছে। আমি প্রথমে 1 সপ্তাহ হুমকির চিঠি পেয়েছিলাম। মিশনটা কি ছিল? সেটা তো অনেক কিছুই। মিশনটা ছিল অনেক জঘন্য একজনের বিরুদ্ধে। তাকে তো আমি মেরে ফেলেছিলাম। আমার মনে আছে আমি গুনে গুনে 4টা গুলি তার বুকে করেছিলাম। তাহলে কে সে যে আমার সাথে গেমস খেলছে? নিলয়ের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ঘটনাটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। নিলয় চুপচাপ বসে আছে, সবাই নিলয়ের দিকে তাকিয়ে। নিলয় সবার দিকে একবার তাকিয়ে বলে, শেষবার আমাকে হেড অফিসের মিশনে পাঠানো হয়। মিশনে আমরা 10 জন ছিলাম। সেই মিশনে 9 জনই মারা যায়। আমি বেঁচে আছি। এখন আমি সেই হেড অফিসার হয়ে গেছি, কিন্তু মিশনটা ছিল অনেক জটিল। নিলয় কথা বলতে থাকে। নিলয়ের 2 বছর আগের কথাগুলো মনে পড়ে, অতীত যা ঘটে। নিলয় মাথা উঁচু করে যখন পানি খেতে যাবে, ঠিক তখনই একটা ফুটবল এসে নিলয়ের মাথায় লাগে আর নিলয়ের হাত থেকে পানির বোতল পড়ে যায়। নিলয়ের চোখ থেকে চশমাও খুলে যায়। চশমাটা তুলে গেঞ্জির কাপড় দিয়ে মুছে নিয়ে চোখে পড়ে নিল। হঠাৎ শুনতে পাই, ওই ছেলে, বলটা দাও। নিলয় সামনে তাকায়। একটা জার্সি পরা ছেলে দূর থেকে ফুটবল দেওয়ার জন্য নিলয়কে ডাকে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে বলটা কিছুটা দূরে চলে যায়।
নিলয় উঠে বলটা এগিয়ে দেয়। ছেলেটা বল নিয়ে মাঠে চলে যায়। কিছু সময় পর ছেলেটা এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয়কে বলে, তোমাকে আজ মাঝখানেক দেখি এখানে এসে বসে আমাদের ফুটবল খেলা দেখো। তুমি কি ভার্সিটিতে নতুন? হ্যাঁ ভাই, আমি নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাকিব। এই ভার্সিটিতে ভর্তি হলে কেন? এটা খারাপ ভার্সিটি। এখানে খালি আন্দোলন, মেসে থাকা নিয়ে মারামারি, রাজনীতি বেশি চলে। ভার্সিটি পড়াশোনা থেকে এসব প্রমোট করে বেশি। তবে এখানে আগে দুটো জিনিস বেশি হতো, পড়াশোনা আর স্পোর্টস। ফুটবল এই ভার্সিটির ঐতিহ্য। আসলে আমি জানি না কেন ভর্তি হয়েছি, তবে খেলা দেখতে খুব ভালো লাগে বলে রোজ এখানে এসে খেলা দেখি। ফুটবল খেলতে পারো? আমাদের অপোনেন্ট হলো এখানকার এমপির ছেলেপুলেরা। পড়াশোনা তো করে না, এখানে এসে অনেক কিছুই করে বেড়ায়। মানে নামে স্টুডেন্ট, অথচ বছরের পর বছর ফেল করে। এখানের পরিবেশ খারাপ করে ফেলেছে। ও আচ্ছা। নিলয় সেখান থেকে চলে আসে। আজ দেরি হয়ে গিয়েছে ভার্সিটি থেকে বের হতে। নিলয় যখন বের হবে ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে ভার্সিটিতে প্রবেশ করে। মেয়েটা পড়বে না সোজা এসে নিলয়ের উপরে ধাক্কা খায়। দুজনেই পড়ে যায় সেখানে। নিলয় কিছুটা থতমত খেয়ে মেয়েটাকে বলে, আপনি কি কানা? এভাবে এসে দৌড়ে আমার উপর পড়লেন কেন? মেয়েটা নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না। সে নিলয়ের দিকে তাকিয়ে জোরে জোরে কেঁদে ওঠে। আশেপাশে স্টুডেন্টগুলো ওদের দিকে তাকায়। নিলয় ঘাবড়ে যায়। সে কি কিছু করলো? মেয়েটা যদি কাঁদতে কাঁদতে বলে সামনে থাকা ছেলেটা ওর বাজে টাচ করেছে, তখন কি হবে? নিলয় ভয় নিয়ে বলে, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? দেখুন, আপনি এসে ধাক্কা দিয়ে আমার উপর পড়েছেন। আমি কিন্তু কোনো কিছুই করিনি। আপনি কাঁদবেন না দয়া করে। কি হয়েছে? সবাই দেখতেছে। প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশের কাছেও যেতে দেয়নি ওরা। আমাকে বাঁচান প্লিজ। কি বলছেন আপনি? আমি কিভাবে বাঁচাবো? কে আপনি? আমাকে বাঁচান দয়া করে, ওরা আমাকে মেরে ফেলবে। মেয়েটা কথা বলেই নিলয় পিছিয়ে এসে দাঁড়ায়। নিলয় বুঝতে পারে না কি বলবে। নিলয় দেখতে পায় সামনে দরজা দিয়ে 5 জন ছেলে দৌড়িয়ে আসছে, হাতে বিরাট বড় কোপাতি। নিলয় ভয় পায়। ছেলেগুলো নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ওর ভিতরে থাকা আকাশ নামের ছেলেটা বলে, সামনে আয়, তোকে বলছি পুলিশের কাছে যাবি না। তবুও তুই পুলিশের কাছে যাচ্ছিস। তোকে আজকে কুপিয়ে মেরে ফেলবো। তোমরা অনেক খারাপ। আমার 12 বছরের ছোট বোনকে তোমরা 5 জন মিলে গণধর্ষণ করেছো। আমাকেও তোমরা মেরে ফেলতে চেয়েছো। আমি তোমাদের সবাইকে পুলিশে দেব। মেয়েটার কথা শুনে সবাই চমকে যায়, কিন্তু কেউ কাছে আসার সাহস পায় না, কারণ আকাশ হলো এমপির ছেলে। আকাশই সব সময় ঝামেলা করে বেড়ায়। এইবার ঝামেলাটা অনেক বেশিই বড় হয়েছে। আকাশ রেগে বলে, শালি, তোকে না বারণ করলাম সবার সামনে বলবি না? তুই কথা শুনিসনি। আসলে তোর বোনকে নয়, তোকেই ধর্ষণ করার দরকার ছিল, তাহলে আজকে এমনটা হতো না। আমার বোনকে হাসপাতাল অব্দি নিতে দাওনি। আমাকে মারলেও তোমাদের শাস্তি একদিন হবেই। ওই ছেলে, সামনে থেকে সরে যা, না হলে তোকে আগে মারবো। নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল আকাশ। নিলয় এতক্ষণ ভয় পেয়েছিল, কিন্তু মেয়েটার কথা শুনে নিলয়ের মাথাটা রাগে কেমন ঝিমঝিম করে শুরু করলো। নিলয় মেয়েটাকে বলে, আপনাকে চিনি না, তবে আমি কথা দিচ্ছি আপনার বোনকে হাসপাতালে নিয়ে যাব। আপনি থানাতে যেয়ে ওদের নামে একটা কেস করে আসুন। বুঝতে পেরেছিস? তোর মারার ইচ্ছে হয়েছে। আমাদের নামে পুলিশের কাছে কেস করলে পুলিশ সেই কেস কখনোই গ্রহণ করবে না। চিনিস না আমি কে? আমি। আকাশ পুরো কথাটা শেষ করতে পারে না। নিলয় এগিয়ে এসে আকাশের পেটে জোরে একটা ঘুষি দেয়। আকাশ এক হাত পিছিয়ে এসে বমি করে দেয়, তারপর মাটিতে ধপ করে পড়ে যায়। সবাই হা করে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় তার কাঁধ থেকে ব্যাগটা খুলল, মেয়েটার হাতে দেয় ব্যাগটা। আর একটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয় তাকে জোর করে একটা লাথি দেয়। ছেলেটা দূরে গিয়ে পড়ে। বাকিরা ভয় পেয়ে ওদের দুজনকে নিয়ে ভার্সিটি থেকে চলে যায়। নিলয় সহ বাকি স্টুডেন্টরা মেয়েটার কাছে আসে। নিলয় বলে, কি হয়েছে বলুন তো? আমার নাম তানিয়া। আমার বোনের নাম টিয়া। আমরা 2 বোন। আমার মা ফারহান নামের ছেলেটার বাড়িতে কাজ করে। ছেলেটা আকাশের বন্ধু। ওদের দুজনকেই আপনি মেরেছেন। আমার ছোট বোন রোজ আমার মায়ের সাথে দেখা করতে যেত। গতকাল রাতে আমার মায়ের শরীর খারাপ হয়। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ছোট বোন যায়। সে প্রায়শই যেত।
গতদিন বৃষ্টি হচ্ছিল। আমার বোন যখন আমার মায়ের বাকি কাজগুলো করে বাড়িতে ফিরবে তখন অনেক বৃষ্টি। একটা গাড়ি আসে বাড়িতে। গাড়ির ভেতর ওরা 5 জন ছিল। বাড়িতে ঢোকে না ওরা, গাড়ির ভেতরে ওরা বসে ড্রাগস নিতে থাকে। আমার ছোট বোন বারান্দায় এসে দাঁড়ায়। মা তখন ওকে বলে, বৃষ্টির ভিতরে যেতে পারবি না, এখানেই থাক। আমার বোন বলে, 5 মিনিটের রাস্তা, গরম পড়েছে, ভিজলে কিছু হবে না। যাই মা, আপু একা থাকবে বাড়িতে। আপুর এক্সাম ছিল, বাড়িতে আসতে লেট হবে। তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার বোন বের হয়, সে ভিজে যায়। আমার বোন যখন চলে আসবে এমন সময় গাড়ির ভিতর থেকে ফারহান ডাক দেয় আমার বোনকে। আমার বোন দাঁড়ায়। ফারহানকে সে চেনে। তিয়া, কোথায় যাচ্ছিস ভিজতে ভিজতে? বাড়ি যাচ্ছি ভাইয়া, মা অসুস্থ ছিল তাই এসেছিলাম। তোর বোন কোথায়? আপুর পরীক্ষা ছিল, আসতে পারেনি। ভিজে ভিজে না যেয়ে গাড়ির ভেতরে আয়, কিছু সময় বসে থেকে কমলে তারপর যাবি। না, যেতে পারবো আমি। আরে আয় তো। ফারহান আমার বোনের হাত টেনে গাড়ির ভিতরে তোলে। তারপর সে দেখতে পায় গাড়ির ভিতরে আরো ছেলেরা বসে আছে। ক্লাস 5-এ পড়ে আমার বোন। সবে ওড়না পড়তে শুরু করেছে। ওরা গাড়ির ভেতরে মিউজিক ছেড়ে দেয়, ভলিউম বাড়িয়ে গাড়ির দরজা আটকে দেয়। আমার মা সবটা দেখে, বাহিরে আসে অসুস্থ শরীর নিয়ে। আকাশ নামের ছেলেটা আমার মায়ের মাথায় জোরে আঘাত করে। তারপর সে ভেতরে আসে, টিয়ার মুখ ওড়না দিয়ে বেঁধে দেয়। তারপর ওর গা থেকে সব কাপড় খুলে ফেলে। ওরা নেশে বুধ হয়েছিল। ফারহান, আমার মাথা কাজ করছে না, একদম কষি জিনিস। উফ, ধরলেই কারেন্ট লাগে। আরে খেতে ইচ্ছে করছে, এইসব জিনিস খেতে হয়, না হলে উপরওয়ালাও মাফ করবে না। এটা আমাদের হক। শালা, তোর জন্য কাজের মহিলার মেয়েকে নিয়ে মজা করতে চলেছি, যদি কেউ জানতে পারে কি হবে ভেবেছিস? আম্মা আমাকে চেনেন না? থানা, পুলিশ, ভার্সিটির মাঠ সব একা সামলে নিয়ে চলি। এসব মাল খেতে এসে যদি ঝামেলাতে পড়তে হয় তাহলে কি বাল ছিলাম। শুরু করিস না কেন? তুই তাহলে আগে শুরু কর। ফারহান, আরো জোরে হিন্দি গান ছাড়। শালা অনেক জ্বালিয়েছে বন্ধু। মামা, আমি একটু টাচ করি, আমার হাত পা কাঁপছে, একটু ধরবো ওর? ধুর হিজড়া, যা ভাগ। আকাশ কথাটা বলে টিয়ার শরীরের হাত দেয়, আস্তে করে চাপ দেয়। আবেশে চোখ বন্ধ করে ফেলে সে। একে একে বাকি 4 জন টিয়ার সঙ্গে কেমন করে কাঁদতে থাকে। সে হাত পা ছাড়াছাড়ি করতে থাকে। ওড়না দিয়ে টিয়ার হাত টেনে দেয়। বাকি 2 জন পা ধরে রাখে। প্রথমে আকাশ, তারপর ফারহান, তারপর বাকি 3 জন একসাথে আমার বোনকে ধর্ষণ করে। গাড়ির ভেতর নেশা করে হাত জোরে মিউজিক ছেড়ে দিয়ে আমার বোনকে ওরা একবার নয় 5 বার ধর্ষণ করে। আমি বাড়িতে এসে দেখি টিয়া নেই। অপেক্ষা করছিলাম, সে ফিরছিল না বলে মাকে ফোন করি। মা ফোন ধরে না। আমি ছাতা নিয়ে এগিয়ে আসি। আমার মা কখনো আমার ফোন রিসিভ না করে থাকেনি। আমি এগিয়ে এসে দেখি আমার মা গাড়ির পাশে আছে। আমার মায়ের মাথা থেকে রক্ত পড়ছে। আমি ছাতা ফেলে দিয়ে দৌড়ে আসি সেখানে, চিৎকার করি। তখনই গাড়ির ভেতর থেকে ওরা বের হয়। আমার বোনকে ওই অবস্থায় দেখি, ওর যেন হুঁশ নেই। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেঁপে কেঁপে উঠতে থাকে আমার বোন, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাড়ি থেকে মানুষজন এগিয়ে আসে, কিন্তু আকাশেরা আমাকে মারে অনেক। আমার বোনকে ওরা আটকে রেখেছে। আমি রাত থেকে পালিয়ে বেঁচেছি। আজকে থানাতে যাবার সময় ওদের সামনেই পড়ি। আমি কোন দিকে যাবো জানি না, ভয়ে ভার্সিটির ভিতরে এসে প্রবেশ করি। আমার বোনকে বাঁচাও তোমরা। তানিয়ার কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এমন একটা কাজ করতে পারে মানুষ? এদের জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত, কিন্তু কিছুই করার নেই। ওদের দলের ক্ষমতাতে, ওদের পাওয়ার, এখন টাকাও আছে।
যে কোনোভাবেই ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারে। নিলয় তানিয়ার হাত ধরে বলে, চিন্তা করবেন না, আমার সাথে চলেন। আপনার বোনকে আমি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ফারহান, বাড়ির ঠিকানা দিন। নিলয় ভিড় ঠেলে বাইরে আসে। তানিয়ার থেকে ঠিকানা নিয়ে ওর টিমদের ফোন করে। হ্যাঁ নিলয়, বলো। মিশনের প্রথম দিন, অথচ একটা ঘটনা ঘটে গেছে। আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা এবারে পুরোপুরি মিশনে সরাসরি অংশ নিতে পারবো। আগে তো ছদ্মবেশে এসেছিলাম, তবে হ্যাঁ সাকিব, তুমি নিজ দায়িত্বে নিবা। বাকি আর 9 জন ছদ্মবেশে থাকবা। একটা ঠিকানা দিচ্ছি, জলদি সেখানে যাও। সেখানে 12 বছর একটা মেয়েকে পাচারানোর গবেষণা করা হচ্ছে। তাকে উদ্ধার করবা, আর যে বাধা দিতে আসবে তাকে লাঠি দিয়ে পিটিতে থাকবা, সে যাই হোক না। ঠিক আছে। ইয়েস নিলয়, আই অ্যাম গোয়িং নাও। নিলয়ের কথা শুনে সাকিব ফোন কেটে দেয়। কিছু ফোর্স নিয়ে সাকিব 5 মিনিটের ভিতরে এক গাড়ি সেনাবাহিনী নিয়ে হাজির হয় ফারহানের বাড়িতে। ওদিকে নিলয় বলে, বন্ধুগণ, আমাদের এই শাস্তির বিচার চাই। যে কেউ অন্যায় করে যেতে পারবে না। চলেন আমরাও যাই ওদের বাড়িতে। নিলয়ের কথা শুনে কেউ এগিয়ে আসে না, তবে রাকিব আসে। রাকিব, নিলয় আর তানিয়া 3 জন একসাথে আসে ফারহানের বাড়িতে। সাকিবও এসেছে ফোর্স নিয়ে। সেনাবাহিনীকে ফারহানের বাড়ির দারোয়ান ঢুকতে দেয় না, কারণ এটা মেয়রের বাড়ি। কিন্তু সেনাবাহিনী গ্যাস বোমা ছুড়ে জায়গা ফাঁকা করে। তারপর বাড়ির গেট ভেঙে ভিতরে আসে। ভিতরে এসে দেখতে পায় একটা গাড়ি, আর গাড়িতে ঘিরে আছে কয়েকজন মানুষ। সাকিব এগিয়ে যায়, কাজের মহিলাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যায় না। মেয়রের স্ত্রী শাহিনা বেগম বলে, আপনারা কি ডাকাত? হ্যাঁ, এভাবে গেট ভেঙে বাড়ির ভিতরে চলে আসছেন কেন? সমস্যা কি? মানুষ দেখছে তো নাকি? আমাদের কাছে খবর আছে এখানে টিয়া নামের 12 বছরের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। এই গাড়ির ভিতরে মেয়েটাকে ধর্ষণ করেছে। সরুন সামনে থেকে। আপনারা কি মালটাল খান? হ্যাঁ, বলা নেই কওয়া নেই এভাবে এসেছেন। আর আপনি কি ভুলভাল খবর নিয়ে এসেছেন? মাইক্রো আমার ছেলের, সে তো বাড়িতেই নেই। সরেন, গাড়ি দেখতে দেন। সাকিবরা এগিয়ে যায় সেদিকে। তারপর গাড়ির কাছে এসে দেখে গাড়ি একদম ঠিকঠাক, সেখানে কিছুই নেই। 3-4 জন সবকিছু ঠিকঠাক মতন খুঁজেও কোনো কিছু পাওয়া যায়নি। তবে কি ভুল ইনফরমেশন ছিল? নিলয় তো কখনো ভুল ইনফরমেশন দিবে না। এমন সময় তানিয়ারা ভিতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে দৌড়িয়ে আসে সেদিকে। নিলয় মিডিয়ার লোকেদের ফোন করে ডেকে এনেছে। তানিয়াকে ভিডিও করেছে সবাই। সে কাঁদতে কাঁদতে গাড়ির কাছে আসে। আমার বোন কোথায়? আমার মা কোথায়? দেখ ছেমড়ি, ফালতু কথা বন্ধ কর। তুই এদের নিয়ে এসেছিস তাই না? সাংবাদিক ডেকেছিস তুই, কিন্তু তুই এসব মিথ্যে কেন রটাচ্ছিস? মিথ্যা, আমি নিজের চোখে দেখেছি। আমার মা পড়েছিল ওখানে, ওর মাথায় রক্ত লেগেছিল। আমার বোনকে গাড়ির ভেতরে ছিল, সে এতক্ষণে হয়তো মারাও গেছে। আমার বোন কোথায়? গাড়ির ভেতর সে ছিল। আমার বোনকে ধর্ষণ করেছে, আমি নিজের চোখে দেখেছি আমার বোনকে। আর মাকে তোরা সরিয়েছিস। ফালতু কথা বন্ধ কর। তোর মা আজ 2 দিন হলো কাজেই আসেনি। দেখ কোথায় গিয়েছে। আমার ছেলেকে ফাঁসাবি না। তোর ছেলে নয় শুধু, আকাশও আছে। এমপির ছেলে, বাকিরা চেয়ারম্যান, ছাত্র নেতার ছেলে। ওরা 5 জন আমার বোনকে ধর্ষণ করেছে। আমার বোন কোথায়? চুপ কর, একটাও বাজে কথা বলবি না, না হলে মেরে তোর গাল বাঁকা করে দেব। চুপ করুন আপনি। সে মিথ্যা কেন বলবে? কত বছর কাজ করছেন আপনার মা? 5 বছরের বেশি। শুনুন মিসেস শাহিনা, তার মা 5 বছর ধরে কাজ করছে। সে এতদিন অভিযোগ করেনি, আজকে কেন করলো? স্যার দেখুন, সিটের উপর ভেজা, হয়তো রক্তের দাগ ছিল, সেটা মোছার জন্য ভেজানো হয়েছে। আর দেখুন গাড়ির দরজার উপরে দাগ আছে, মনে হচ্ছে মেয়েটার নখের দাগ। হয়তো মেয়েটার পায়ের নখ দিয়ে গাড়ির দরজা লাগছিল, প্রমাণও তো পাওয়া যাচ্ছে। নিলয় সবার ভিতর থেকে কথাটা বলে। তারপর নিলয়ের কথা শুনে সবাই ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের দৃষ্টিতে ছোট্ট ছোট্ট জিনিস এড়ায়নি। সাকিব নিলয়ের দিকে তাকায়, ইশারায় নিলয় বলে, শাহিনাকে পেটাও। সাকিব মহিলা অফিসারের দিকে তাকালো। মহিলা অফিসার হাতে লাঠি নিয়ে এগিয়ে আসে শাহিনার দিকে। শাহিনা বলে,
দেখুন, আপনারা বেশি বাড়াবাড়ি করছেন। রাস্তার কোনো ছেলের কথা শুনে আপনারা অ্যাকশন নিতে পারেন না? আমার গায়ে হাত দেবেন না। আমার হাজবেন্ড কিন্তু মেয়র, ভালো হবে না বলে দিচ্ছি। মারিয়া, অ্যাকশন। সাকিবের অর্ডার পেয়ে মারিয়া নামের অফিসার গায়ের সব জোর দিয়ে শাহিনাকে বেধড়ক পেটাতে শুরু করে। 2-3 মিনিট মার খাবার পর শাহিনা থামতে বলে, ব্যথায় চিৎকার করতে করতে বলে, তানিয়ার মা রুমে আটকানো আছে। তয়া মরবে বলে আমি তাকে হসপিটালে পাঠিয়েছি, অন্তত যেন বেঁচে থাকে, কোনো সমস্যা না হয়। ওদের মাকে ভয় দেখিয়েছি যেন কিছু স্বীকার না করে। আমাকে আর মারবেন না, আমাকে ছেড়ে দিন। এমন সময় পুলিশ আসে সেখানে, কিন্তু সেখানে সেনাবাহিনী উপস্থিত, আর সেটা তার নিজে থেকে কেসটা দেখছে। সেখানে পুলিশ এসে কি করবে? সাকিব সাপ জানিয়ে দেয় কেসটা সেনাবাহিনী দেখবে, পুলিশের কাছে যাবে না। পুলিশ যেন নাক না গলায়। পুলিশ আর কিছু বলেনি। তানিয়ার মাকে উদ্ধার করা হয়। তানিয়ার মা সবকিছু সত্য বলে। সেখান থেকে তিয়াকে খুঁজে বের করা হয়। সেই হাসপাতালে মরমর অবস্থা। 12 বছরের এক মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করা হয়েছে। খবরটা এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এমপি মাসুদ দাঁড়িয়ে আছে, সামনে আকাশ, ফারান, নয়ন, সুজন, নাজিম দাঁড়িয়ে আছে। মাসুদ এসে আকাশের গালে ঠাস ঠাস করে 2টো চড় বসিয়ে দিল। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মাসুদ চিৎকার করে বলে, তোরা কি পাগল? কি করেছিস তোরা? বাচ্চা মেয়েকে দর্শন করেছিস? তোদের অনুভূতি এত জঘন্য? দর্শন করার কি দরকার তোদের? পার্টি দিবি, সুন্দরী বান্ধবীরা আসবে, তাদের নিয়ে ফুর্তি করবি, অথচ তোরা ক্লাস 5-এ পড়া বাচ্চা মেয়ের সাথে। ছি। সরি বাবা, আসলে সেদিন নেশাতে ছিলাম, ড্রিঙ্কস করছিলাম, ইয়াবা নিচ্ছিলাম, বৃষ্টিও হচ্ছিল। আমাদের চোখের সামনে দিয়ে তখন মেয়েটা ভিজে ভিজে যাচ্ছিল, গা থেকে ওড়না সরে যায়, মাথা আর কাজ করেনি। ফারানকে বলছিলাম মেয়েটাকে ডাকতে, সে ডাকে। মেয়েটাকে গাড়ির ভিতর নিয়ে আমরা সবাই একটা নেশার মধ্যে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে কাজটা করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমরা খুব বেশি জোর করিনি, খুব নর্মাল ছিলাম। কিন্তু মেয়েটা বেশি নড়ছিল, তাই মাঝে মাঝে গলা টিপে ধরছিলাম। আমাদেরকে বাঁচাও বাবা। আকাশের কথা শুনে মাসুদ আরো 2টো চড় ওদের সবার গালে। তারপর উনি চেয়ারে গিয়ে বসে। ঘটনা এখন উত্তাল, কারণ এমপি, মেয়র, চেয়ারম্যানের ছেলেরা এই কাজটা করেছে। সেই জন্য ঘটনা এখন অনেক বেশি দূর ছড়িয়ে যাচ্ছে। মাসুদ কল দেয় পুলিশ অফিসারকে। আকাশদের বাড়ি থেকে বের করে দেয়। পুলিশ হেফাজতে তুলে দেয় মাসুদ ওদের, কারণ মাসুদ জানে যদি জনগণ ওদের খুঁজে পায় তাহলে গণধোলাই খাবে, আর সেখানে ওরা মরবে। আকাশদের যদি পুলিশের কাছে রাখা হয় তবে মাসুদ যে কোনো সময় ওদেরকে ছাড়িয়ে নিতে পারবে। পুলিশ অফিসার যখন আকাশদের নিয়ে বাইরে বের হয় তখনই সাংবাদিক এসে পুলিশদের ঘিরে ধরে। দেখুন, ধর্ষণকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, তাই এমপির ছেলে বলে তাকে ছাড় দেওয়া হবে না। তাদেরকে আমরা বাড়ি থেকেই আটক করেছি, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। পুলিশ ওদেরকে নিয়ে চলে যায় থানায়। মাসুদ তার লোকেদের ফোন করে। তার নাম মিজান। মিজান, কোজনে তো হঠাৎ সেনাবাহিনী কেন আসলো এখানে? সেনাবাহিনী আসা মানে ঝামেলা। বর্ডার থেকে আমার যে মাল আসা যাওয়া হয় সেখানে অনেক কাহিনী ঘটে। সেনাবাহিনী যেন বেশি দূর না এগিয়ে আসতে পারে, তাহলে অনেক সমস্যা। কিছু করতে সাপ বের হবে। চিন্তা নাই স্যার, আমি সব দেখছি। সেনাবাহিনী কোথা থেকে খবর পেল? সেনাবাহিনী কিন্তু সহজে পিছু ছাড়বে না। বুঝতে পেরেছি স্যার, পুলিশ ঘুষ নিলেও নিতে পারে, কিন্তু সেনাবাহিনী দেশের জন্য নিজের জীবনও দিতে পারে, তাই একটু সাবধান। আমি বাকিটা দেখব। মিজান ফোন কেটে দেয়। তানিয়া মেয়েটা হঠাৎ ভার্সিটিতে আসে পালিয়ে। তারপর সেখানেই ঝামেলা হয়। কার সাথে ওদের ঝামেলা হয়েছিল মিজান সেটার খোঁজ নিতে ভার্সিটিতে আসে। কেটে যায় 1 সপ্তাহ। নিলয় ভার্সিটিতে এসেছে। সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ 3টে বাইক আসে ভার্সিটিতে। কালো রঙের বাইক, মাথায় কালো হেলমেট পরা সবার। মোট 5 জন। ওরা সোজা এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় থেমে যায়। ওরা বাইক থেকে নামে, মাথা থেকে হেলমেট খুলে নিলয়ের দিকে এগিয়ে আসে। নিলয় অবাক হয়, কারণ এরা আকাশদের দেখে নিলয় বুঝতে পারে না এরা কিভাবে এত দ্রুত বাইরে বের হয়ে আসলো। নিলয় বুঝে ফেলেছে সবই টাকার খেলা। কি রে মামা, তোদের মনে আছে যে আমাদের ঘুষি মেরেছিল? এখনো পেট ব্যথা করে। থানাতে থেকে এই শালার কথা বেশি মনে পড়ছিল। এটাকে হয়তো আমাদের আদর করার দরকার, তাই না?
মামা ঠিক বলেছিস, আমাদের উচিত ব্যাটার একটু বেশি আদর করা। কি রে, ভার্সিটিতে তুই কেন বেড়াতে এসেছিস? না, আমি তো ভার্সিটিতে নতুন স্টুডেন্ট। ওরে বাপরে, তা কেন ইয়ার? 4th ইয়ার। আমার লাস্ট ইয়ার। তুই যে আমাকে মেরেছিলি, তোর হাত এত শক্ত কেন? তোকে দেখে কিন্তু মনে হয় না তোর গায়ে এত জোর আছে। হালকা পাতলা গরম, স্মার্ট দেখতে, কিন্তু তোর তো বহুত আছে গায়ে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। মাফ? সবাই শোন, ভালো করে শোন। আকাশ জোরে ডাক দেয় বাকি স্টুডেন্টদের। ওরা কয়েকদিন শান্তিতে ছিল, কিন্তু আবার আকাশ ভার্সিটিতে এসেছে। নিলয়ের শার্ট টেনে খুলে দেয়। অপমান করার জন্য নিলয়ের শার্ট টেনে খুলতে ওরা অবাক হয়, কারণ নিলয়ের বডিটা পুরো 6 প্যাক, কোনো লোম নেই গায়ে। আকাশ সহ বাকিরা হা হয়ে যায়। উপর থেকে দেখলে নিলয়কে যেন খ্যাত হ্যাংলা মার্কা ছেলে। আকাশ বলে, কি ব্যাপার, তোর শরীরে এমন অবস্থা কেন? না না, তোর কাহিনী ভালো লাগছে না। ভাই ও নতুন, ওকে ছেড়ে দেন। পিছন থেকে রাকিব কথাটা বলে। রাকিবের দিকে তাকায় ওরা সবাই। আকাশ হেসে বলে, আচ্ছা ছেড়ে দিলাম, যা নিয়ে যা। তবে আমাকে তো চিনিস, কি করতে পারি জানিস তো। সময় হোক, বুঝতে পারবি তোরা। আকাশেরা চলে যায়। নিলয় সেখান থেকে চলে আসে দূরে, ফোন বের করে সাকিবকে ফোন দেয়। সাকিব রিসিভ করে ফোন। আকাশ এত দ্রুত থানা থেকে বের হলো কিভাবে? জানি না, হয়তো টাকা দিয়ে। পুলিশদের উপর নজর রাখো, আর এই ছেলেগুলোর উপরও নজর রাখো। নজর তো ছিলই, ওরা সবাই উন্নত মানের ড্রাগস সেবন করে, কেনা বেচাও করে থাকে, আর বিদেশি নারীদেরকে নিয়ে আড্ডা দেয়। ও, তার মানে আমাদের মিশন ক্লিয়ার। ড্রাগসের বিজনেস যারা করে ওদেরকে ধরতে হবে, কিন্তু নারী পাচার, এই বিদেশি নারীরা কোথা থেকে আসে? এয়ারপোর্ট নাকি কোনো বর্ডার থেকে? এয়ারপোর্ট থেকে আসছে না, বর্ডার ক্রস করা হচ্ছে, ইন্ডিয়া থেকে আসছে। এগুলো কি আকাশ করছে নাকি আরো কেউ আছে সাথে? খোঁজ নিতে হবে। নিলয় ফোন কেটে দেয়। নিলয় মনে করে ওদের মিশনের কাজটা কি ছিল। সেনাপ্রধান রিটায়ার্ড করার আগে নিলয়কে মিশন দেয়, আর সেটা হলো ড্রাগস ডিল আর নারী পাচারের সাথে সিরিয়াল কিলারও আছে। এই মিশনের শেষটা যেন নিলয় করে, আর এগুলো বর্ডার দিয়েই প্রবেশ করছে, তাই এটা বন্ধ করতে হবে। নিলয় সেজন্য প্রথম ইনফরমেশন কালেক্ট করে আর জানতে পারে কয়েকজনের নাম, কিন্তু সেই কয়েকজন দেশের বড় বড় মানুষ। এমপি মাসুদ, জেলা নিয়ন্ত্রক অফিসার, পুলিশের বড় অফিসাররাও আছে। এই জন্য মিশনটা অনেক রিস্কি। আর সূত্র অনুসারে এমপি মাসুদ হলো হেড, আর মাসুদের দুর্বলতা হলো তার ছেলে। সেই জন্য নিলয় ভার্সিটিতে এসেছে আকাশকে দেখতে। নিলয় বসে বসে কথাগুলো ভাবছে, তখনই একটা ছেলে এসে নিলয়কে বলে, ভাই, এমপির ছেলে আকাশ কিন্তু ভালো না, ওর থেকে সাবধানে থাকবেন। নিলয় চমকে তাকায়। পিছনে একটা ছেলে দাঁড়ানো। নিলয় জিজ্ঞাসা করে, তুমি কে? আমি মিজান, এ ভার্সিটির সিনিয়র একজন। আমাকে চিনবা না, তবে তোমাকে সাবধান করলাম, ওরা যে কোনো কিছু করতে পারে। ও, দেখা যাক। নিলয় উঠে দাঁড়ায়। সেখান থেকে চলে যায় নিলয়। মিজান এমপিকে কল করে। এমপি রিসিভ করে। স্যার, আকাশের সাথে নিলয় নামের ছেলের ঝামেলা। নিলয় সেদিন ওদেরকে মারছিল। যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম তানিয়া সেইখানেই ছিল। সেনাবাহিনীর কাছে তানিয়া যায়নি, তাহলে সেনাবাহিনী কোথা থেকে আসলো হঠাৎ করে? নিশ্চয় নিলয়ের সাথে সেনাবাহিনীর কোনো সম্পর্ক আছে, আর সেনাবাহিনী যেখানে থাকবে পুলিশ কিন্তু আসবে না, এরা সেইভাবেই কিন্তু ধরবে। ও, বুঝতে পেরেছি, তাহলে নিলয়কে তুলে আনার ব্যবস্থা কর। সুযোগ বুঝেই করবে। মিজান ফোন কেটে দেয়। কি হতে যাচ্ছে নিলয়ের সাথে? মাসখানিক কেটে যায়। নিলয় বসে আছে এমপির সামনে। আকাশের সাথে নিলয়ের ঝামেলা দেখা যায়, কিন্তু আকাশ কিছুই বলে না নিলয়কে, কারণ তার বাবা বারণ করে দিয়েছে যেন নিলয়ের সাথে ঝামেলা না হয়। দেখো, তোমাদের দুজনকে আজ ডেকেছি যাতে ভার্সিটিতে যেন ঝামেলা না হয়। তোমরা তোমাদের মতো করে ভালোভাবে থাকবে। হঠাৎ করে এমপি নিলয়কে কেন ডাকবে? নিলয়ের মাথায় আসে না কিছুই। আকাশ রুম থেকে চলে যেতে এমপি নিলয়কে বলে, সেনা অফিসার, অনেক তো হলো, অ্যাকশন কবে নেবেন? নিলয় চমকে যায়। নিলয় বুঝতে পারে না তার ইনফরমেশন ওরা কিভাবে পেয়েছে। মানে কি বলছো? জানেন না? চলেন আমার সাথে। ওই, তোরা অফিসারকে ধরে নিয়ে আই।
মাসুদের কথা মতন দুজন এসে নিলয়কে ধরলো। নিলয় কিছু বোঝার আগেই তার মুখে অজ্ঞান করা স্প্রে করা হয়। নিলয় সেখানেই জ্ঞান হারায়। নিলয় যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা নিভু নিভু আলোর ঘরে সে বন্দি, হাত আর পা বাঁধা। নিলয় চারপাশে তাকায়, কয়েকজন বসা আছে সামনে। মাসুদ বলল, ওয়েলকাম মাই ডার্ক সিটি। জোনাকি পোকার আলো যেন শান্তি বয়ে আনে, আর আগুনের আলো যেন পুড়িয়ে দেয়। তোকে আজ পোড়াতে এসেছি অফিসার। জোনাকির আলোতে অন্ধকার কাটানো, আগুনের আলোতে দূরে যাওয়ার অন্ধকার। অন্ধকারে হোক তবে জীবন শেষের দীর্ঘশ্বাস নিলয়। তোমাকে তো মরতে হবে। ও তাই নাকি? বাঁচা মারা ঠিক করে উপরওয়ালা, আপনি তো সাধারণ মানুষ মাত্র। সময় হোক, দেখা যাবে কে কাকে মারে। নিলয়ের কথা শুনে এমপি হাসে, হাসতে হাসতে বলে, এমপি হওয়ার পর ক্ষমতা বেড়ে যায় আমার। ড্রাগস আনতে থাকি অনেক দেশ থেকে। কত সেনাবাহিনীদেরকে মেরে ফেলেছি এই 2 হাত দিয়ে। টাকার পাহাড় বানিয়েছি আমি। নারী পাচার করেছি বহু জায়গায়। সব অফিসারদেরকে খেনা আমার। তোমরা সেনাবাহিনীর কত বড় অফিসার আমার পকেটে আছে। শুধু সেনাপ্রধানকে বসে আনতে পারিনি, তোমাদেরকে সে ঠিকই পাঠালো। কিন্তু তোমরা আমার কিছুই করতে পারবে না। সাকিবকে ধরে ফেলেছি, বাকি রইলে তুমি একজন। তোমাকে তো এখনই মেরে ফেলবো। ওই মিজান, ওর হাতের বাঁধন খুলে দে। নিলয়কে হাতের বাঁধন খুলে দেওয়া হয়। একটা টেবিল আনা হচ্ছে, সেখানে টেবিলে 2টো গ্লাস রাখা, সেখানে 2টো ক্যাপসুল। মাসুদ বলে, তোমার সামনে 2টো গ্লাস, গ্লাসের ভিতরে 2টো বিষের ক্যাপসুল। কোনটাতে বিষ আছে কেউ জানে না, আর একটা এমনি ক্যাপসুল। বিষের কোনটা ওটাও আমি জানি না, তুমিও জানো না। গেমস হবে, খেয়ে জিতবে, বাছা মরার গেম। একটা চুজ করবা। যদি বিষেরটা তুমি চুজ করো তবে তুমি মরে যাবে, পরেরটা আমার। যদি তুমি বিষের ছাড়া যেটা চুজ করবে ওটা তোমার, বাকিটা আমার। যে কেউ মরতে পারে অফিসার। চলো গেম শুরু করি। তোমার কোনো শর্ত আছে? এটা কেমন গেমস? এখানে তো মৃত্যুই হবে। ভয় পাচ্ছ? দেশের জন্য শহীদ হয়ে যাও। দেখি তোমার ভাগ্যে কি লেখা আছে, জীবন নাকি মৃত্যু। চলো শুরু করি। গ্লাস ঘুরাও। নিলয় গ্লাসের দিকে তাকিয়ে থাকে। মাসুদ বলে, কি ভাবছো? করবা না? না করলেও উপায় নেই। তোমার অনেকগুলো সেনাবাহিনী আমার কাছে বন্দি। মারিয়া আছে, আকাশকে বলবো গ্যাং রেপ করতে। তাই তোমার গেমসটা খেলা উচিত। নিলয় কিছু বলল না, চুপচাপ সে গ্লাসের দিকে তাকিয়ে থাকে। তারপর গ্লাস দুটো জোরে জোরে ঘোরায়। দুটোই সামনে রাখা হয়েছে। মাসুদ নিলয়কে চুজ করতে বলে। নিলয় একটা চুজ করলো। মাসুদ হাসে। তোমার ভাগ্য পরীক্ষা আজ, খেলে ফেলো। পানি এনে দাও কেউ। নিলয় ক্যাপসুল মুখের ভিতরে পুরে নেয়, তারপর পানি ঢালে মুখের ভিতরে। এরপর সে পড়ে যায় নিচে। কয়েক সেকেন্ডের ভিতরে নিলয়ের মুখ দিয়ে ফেনা উঠতে থাকে। সবাই হাসতে থাকে। নিলয় বলে, এবার আপনি খান। ওকে, খাচ্ছি। মাসুদ খেয়ে নিল পরের ক্যাপসুলটা, কিন্তু পরক্ষণে মাসুদ ধপ করে টেবিলে পড়ে। তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। সবাই অবাক হয়। মাসুদ চোখ মিলে তাকিয়ে থাকে। নিলয় সোহা থেকে উঠে দাঁড়ালো। তারপর মুখের ভিতর থাকা ক্যাপসুলটা বের করে ছুঁড়ে বাইরে মারে। নিলয় বলে, আর্মির ট্রেনিং এমন সিচুয়েশন থাকে, কিভাবে বাঁচতে হয় সেটা 100 বার শেখানো হয় মিস্টার মাসুদ। মুখ দিয়ে ফেনা, আর সেটা থুতু ছিল। আপনার ভাগ্য আপনাকে বাঁচতে দেয়নি। নিলয় কথাটা বলে নিলয় টেবিলে থাকা গ্লাস নিয়ে মিজানের মাথায় মারে। মিজান ফ্লোরে পড়ে যায়। নিলয় মিজানের থেকে পিস্তলটা নিয়ে মাসুদকে গুলি করে। সবাইকে গুলি করে নিলয়। শেষে মিজানের কাছে আসে সে। মিজান বলে, এবার তোরা পালা, তোকে মারিনি, কারণ ড্রাগসগুলো কোথায় আছে, টাকাগুলো কোথায় রাখা বল। বলছি আমাকে মারবে না। মিজান ঠিকানা দেয়। নিলয় ওর অফিসারদের পাঠিয়ে দেয় সেখানে, কিন্তু মিজান ভুল ইনফরমেশন দেয়। ওর অফিসাররা বোমা সেট করে রুমে দাঁড়িয়েছিল।
আর ওদের সবাইকে বোম দিয়ে উড়িয়ে দেয় আকাশ, কারণ মিজান সবকিছু ফোন করে আগেই বলেছিল। নিলয় যখন অন্ধকার রুমে ছিল তখন মিজানের ফোনে কল চলছিল আকাশের সাথে। মিজান হাসে, নিলয় তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু আকাশকে আর খুঁজে পায় না নিলয়। সেখানেই মিশনটা কমপ্লিট হয়, কেবল বেঁচে থাকে আকাশ ও নিলয়। তারপর নিলয়ের প্রমোশন হয়, নিলয় ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এরপরে সবকিছু ঘটে যায়, কিন্তু হ্যাকার কি আকাশ হতে পারে? নিলয়ের থেকে সবকিছু শোনে, তবে কি সে হ্যাকার আকাশ হবে নাকি অন্য কেউ? নিলয়ও বুঝতে পারে না, সে জানে না কি করবে এখন। তবে সে ঢাকাতে যাবে, সেখানেই তার অফিস, তাকে সেখানেই যেয়ে সবকিছু করতে হবে। স্যার, আকাশ কি আমাদের সাথে গেম খেলছে? হতেও পারে, কারণ ওদের নেটওয়ার্ক অনেক বড় ছিল। চলো আমরা ঢাকাতে যাই। নিলয় সবকিছু রেডি করে। ফাই আসে নিলয়ের কাছে। ফাই এসে নিলয়কে বলে, আমাকেও নিয়ে চলো, আমি তোমার সাথে যেতে চাই। কিন্তু আমার সাথে থাকলে তোমার রিস্ক আছে, তুমি মরতেও পারো। তবুও আমি তোমার সাথেই যেতে চাই। কিন্তু নিলয়, নিয়ে যা ফাহিকে, তোর কাছে রাখ, কারণ মেয়েটা এখন এতিম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নাও। ফাই দৌড়িয়ে চলে যায় রেডি হতে। ওরা কিছু সময় পর গ্রাম থেকে শহরে চলে আসে। নিলয় তার অফিসে যাচ্ছিল, হঠাৎ একটা মেয়ে সুসাইডের জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার ক্রোশে ব্রেক করে। নিলয় বলে, অর্ক, দেখো তো কি হয়েছে। আচ্ছা স্যার, যাচ্ছি। অর্ক, শুভ্র আর রাফাত নামে গাড়ি থেকে তিনজন অফিসার এসে মেয়েটার কাছে দাঁড়ায়। মেয়েটা মাটিতে পড়ে আছে, গায়ে জামে ছেঁড়া। অর্ক তার গা থেকে কোট খুলে মেয়েটার গায়ে পরিয়ে দেয়। মেয়েটার মুখে রক্তও লেগে আছে। অর্ক বলে, কে আপনি? এভাবে গাড়ির সামনে আসলে যে মরতে চান নাকি? আমাকে মেরে ফেলুন, গাড়ি থামালেন কেন? আমাকে মরতে দিন। পাগল নাকি আপনি? চেহারা দেখে তো পাগল মনে হয় না, ভদ্রঘরের মেয়ে মনে হয়। শুভ্রর কথা শুনে মেয়েটা উচ্চ স্বরে হাসতে থাকে। ওদের দেরি হচ্ছে দেখে নিলয় গাড়ি থেকে নামলো, ওদের সামনে আসে। নিলয় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা তখনও হাসছে। মনে হচ্ছে মেয়েটা পাগল। না, সে পাগল নয়। কি হয়েছে আপনার? আপনারা শুনে কি করবেন? আপনাদের মতো মানুষ তো শুধু মজা নিতেই পারে। আমার মতো মেয়ের কাছে শুনে আপনাদের অনুভূতি চাকবে, বিছানায় নেবেন, আহ্বান করবেন। কি বলছেন এসব? যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন। কি বলবো আমি? কি শুনতে চান? আমার মতো বিশ্বাস থেকে আপনারা কি উত্তর আশা করেন? আপনাদের মতো মানুষ শুধু মজাই নিতে পারেন, আর আমরা শুধু বিছানায় সময় দিতে পারি। একটু শ্বাস নিন। আপনি যেই হোক না কেন, আমাদের তাতে অসুবিধা নেই। আপনি মরতে কেন চেয়েছিলেন সেটা বলেন। যদি না চান তবে সবাই চলো, ওনাকে ওনার মতো ছেড়ে দাও। সবাই উপকার করতে চেয়েছিলাম, কিন্তু তিনি চান না। চলো সবাই। সবাই উঠে দাঁড়ালো, গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই মেয়েটা বলে, পারবেন আমার উপকার করতে? পারবেন আমার ক্যান্সারে পড়ে থাকা মায়ের জন্য রোজ 5,000 টাকা খরচ করতে? সেটার জন্য আমি আজ প্রতিতা। আর এই প্রতিতার কথা কেউ শুনতে চায় না। প্রতিতা তো আমি হতে চাইনি। সালার টাকা না দিয়ে শরীরের ওপর নির্যাতন করে। আমার মতো অনেক মেয়েই তার এখানে আটকে রয়েছে। যখন যার প্রয়োজন তাকে নিয়ে মজা মস্তি করে সালাদ জানোয়ারূপী মানুষেরা। জানেন, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় না? আমি এটা বিশ্বাস করি না, আমি মানিও না। মানুষ সৃষ্টির সেরা নিকৃষ্ট জানোয়ার। এই কথায় যদি আমার সৃষ্টিকর্তা আমাকে জাহান্নামেও দেয়, তবুও তিনি জানবেন আমি কথাটা কেন বলেছি। নিলয় থমকে যায়। ওরা দুটো গাড়িতে করে ঢাকাতে আসছিল, কিন্তু ঢাকাতে আসতেই একটি নির্জন রাস্তায় হঠাৎ গাড়ির সামনে একটা অজানা মেয়ে এসে পড়ে। সে সুসাইড করতে চায়, কিন্তু কেন? পরিচয় সেই মেয়েটি একজন পতিতা। নিলয় কথাগুলো শুনে মেয়েটার কাছে যায়। মেয়েটার সামনে বসলো। মেয়েটা জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিলয় মেয়েটার পায়ের দিকে তাকালো, রক্ত লেগে আছে। মেয়েটাকে বলে, মেয়েটা অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারাতে একটা আলাদা মায়া আছে। দেখতে ফর্সা, তবে বেশ লম্বা। মেয়েটা তো আর কিছুই রক্ষা করার নেই। এই ছেলের থেকে সে কি বা রক্ষা করবে, কি বা রাগ দেখাবে? মেয়েটা শব্দ ছাড়া হাসলো। হাসি থামিয়ে দিয়ে মেয়েটা বলল, আমি রিয়া, পরিবারের একটাই মেয়ে। আমি বস্তিতে থাকতাম। আমার বাবা ছিল একজন মিথ্যুক। মানুষের থেকে মিথ্যা বলে অনেক অনেক লোন নিয়েছিল, অনেক টাকা ধার করে নিজের মতো করে চলতো। একটা সময় জানতে পারি তার ধারের টাকা 30 লাখে গিয়ে পৌঁছায়।
এসব শুনে আমরা খুবই হতাশ হয়ে পড়ি। প্রতিদিন টাকার জন্য আমাদের বাড়িতে কেউ না কেউ আসতো। সকালে ঘুম থেকে উঠলে কাউকে দরজার সামনে দেখতাম, আবার কেউ ঘুমাতে যাবার আগেও দেখতাম বাড়িতে বসে আছে। যখন তারা শুনতো বাবা বাড়িতে নেই, তখন গালি দিত বাবাকে, কুত্তার বাচ্চাটা টাকা নিয়েছে, সময় চেয়েছে পরিশোধ করবে, কিন্তু করে না, বাড়িতে পায় না, শালা তার মা মেয়েকে নিয়ে বেশ্যার ব্যবসা করলেই তো পারে, টাকা পেতো অনেক, আমাদের টাকাও শোধ করতে হতো নাকি? এইসব কথা শুনে আমার কেমন লাগতো বলেন। হঠাৎ একদিন ঘুম ভাঙতে দেখি বাবা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানেন, বাবার পাওনাদাররা তার লাশের উপর থুতু ছিটিয়ে দিয়ে গেছে। তাকে ওরা মাফ করেনি, আমাদের বলেছে টাকা পরিশোধ করতে, না হলে আমাদের সাথে যা ইচ্ছা তাই করবে। রিয়ার কথা শুনে নিলয় চুপ হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না, কারোর মুখে কোনো কথা নেই, সবাই বোকার মতন তাকাচ্ছে একে অপরের দিকে। রিয়া আবারও বলে, চলছিল কোনো রকমে, হঠাৎ একটা লোক আসে আমাদের বাড়িতে। 30 বছর বয়স হবে তার। লোকটি এসে জানায় আমার বাবা তার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছেন। তিনি 3 লাখ টাকা মাফ করে দিয়ে 2 লাখ টাকা চায়। লোকটাকে ভালো লেগেছিল, অন্যরা কত খারাপ ব্যবহার করেছে, কিন্তু তিনি খারাপ ব্যবহার করেননি। এইভাবে প্রায় রশিদ নামের লোকটা আমার বাড়িতে আসতে শুরু করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়, রক্তবমি করতে শুরু করে। কি করব বুঝতে পারছি না, চিৎকার করে কেঁদেও পাইনি কাউকে, কেউ এগিয়ে আসেনি আমার কান্না শুনেও, দিশারা হয়ে পড়ি আমি। হঠাৎ রশিদ লোকটা আসে আমাদের বাড়িতে। তিনি আমার মাকে দেখে বলে, কি হয়েছে ওনার? বমি করছে যে, হাসপাতালে নিতে হবে তার। কিন্তু হাসপাতালে নিয়ে অনেক টাকা দরকার, আমার কাছে টাকা নেই। চিন্তা নেই, চলুন আমার সাথে। এবার লোকটা রিয়ার মাকে হাসপাতালে নিয়ে যায়। রিয়া বুঝতে পারে না লোকটার উদ্দেশ্য কি। এরপর রিয়ার মায়ের চিকিৎসা করা হয়। জানা যায় তার মায়ের ক্যান্সার হয়েছে, রিকভার হবে যদি রোজ মেডিসিনের ব্যবস্থা করা যায়। লোকটা তখন রিয়ার কাছে যায়। রিয়া কাঁদছে, তার মার সামনে শোয়া। লোকটা বলে, কাঁদবেন না, আমার কাছে একটা কাজ আছে, একটা অফিস আছে, সেখানে তুমি সব কিছু ধোয়া মোছা করার কাজ করবে। মাসে 15,000 টাকা বেতন পাবে। তুমি যদি চাও তাহলে আমার সাথে যেতে পারো। কিন্তু আমার মা? তুমি এসে দেখে যাবে, প্রত্যেক সপ্তাহে 3 বার। যা মা, লোকটা ভালো। রিয়া এই অবধি কথা বলে থামলো। নিলয়ের দিকে তাকায় না সে মাটির দিকে তাকিয়ে আছে। নির্জন জায়গা, মাঝে মাঝে মোটর বাইক আর ট্রাক বাস আসা যাওয়া করছে। নিলয়রাও চুপচাপ রিয়ার কথা শুনতে থাকে। রিয়া আবার বলল, আমি গিয়েছিলাম সেই লোকের সাথে। প্রথমে বুঝতে পারিনি সে আমাকে কোথায় নিয়ে গিয়েছে, পরে বুঝলাম ওটা একটা পতিতালয়, তবে ছোটখাটো নয়, উন্নত মানের পতিতালয়। সেখানে আমাকে পরিষ্কারের কাজে নয়, বরং রশিদ আমাকে সেখানে বিক্রি করে দিয়েছিল, আর আমাকে বিক্রি করার টাকা দিয়ে সে আমার মায়ের চিকিৎসার খরচ দিয়েছিল। সেখানে কত নির্যাতন, কত লাঞ্ছনা। এলাকার মানুষ অনেক কথা শোনায়, সবকিছু রশিদ নিজেই জানিয়েছে। অন্য পাওনাদারদের বলেছে রিয়া সব টাকা শোধ করে দিবে, কারণ সে এখন একটি মদের বারে পতিতালয়ে কাজ করছে। আমি ওর দালাল। রিয়াকে কারোর সাথে লাগলে আমার সাথে যোগাযোগ করতে। আমি এলাকাতে যেতে পারতাম না, আমাকে সবাই মালিক বলে গালি দিত। আমাকে তখন সবাই বিছানায় শোয়ার অফার করতো। দাম উঠতো 5 থেকে 5,000, দাম উঠতো 500 থেকে 5,000। সব কিছু করেছে রাশেদ। কিন্তু পতিতালয়ের মালিকের সাথে আমার প্রথম বিছানা হয়। আমাকে সারা রাত নির্যাতন করে। পা জড়িয়ে ধরে বলেছিলাম, ভাই আপনি আমার ধর্মের ভাই হন, আমাকে এখন থেকে যেতে দিন। আমি এই কাজ করতে আসিনি। আমাকে লোকটা অনেক মারে, আমার গা থেকে সব কাপড় ছিঁড়ে খুলে ফেলে দেয়। আমাকে বলে, তুই জানিস কোথায় এসেছিস? এটা আকাশের এরিয়া, অর্থাৎ এটা আমার প্রতিষ্ঠান। জায়গাটা ছিল 3 তলায়, তবে সদর দরজাটা ছিল 2টা, সামনে আর পেছনে। আকাশ আর ওর সঙ্গীরা সাথে থাকতো। মেয়ে সদর দরজায় ছিল সামনে দিয়ে, আর নিচ তলাতে ছিল মাদ্রাসা। শুনে অবাক হচ্ছেন? আমিও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম আমাকে মাদ্রাসাতে আনে। ভেবেছিলাম এখানে পরিষ্কারের কাজ করানো হবে, তবে ভুল ছিলাম। মাদ্রাসার পেছনে যে জায়গা, মানে আরেকটা দরজা আছে, সেখান দিয়েই রাতের বেলায় মানুষের আসা যাওয়া চলে। ওপরের 2 তলায় চলে পতিতাবৃত্তি, আর দিনে চলে নিচ তলায় ছোট বাচ্চাদের মাদ্রাসা। আকাশের প্ল্যান এটা, যেন কেউ সন্দেহ না করে। আমার মতে মেয়েদেরকে এই জন্যই ওরা বন্দি করে রেখেছে, যাতে করে এসব কিছু ফাঁস না হয়। আজকে আমি একজন কাস্টমারের সাহায্যে বের হতে পেরেছিলাম, সেই লোককে ওরা মেরে ফেলেছে। আমি পালিয়ে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ওরা মেরে ফেলেছে। আমাকে ধরে অনেক মারে, কিন্তু আবার পালিয়ে এসেছি এখানে, বেঁচে থাকার স্বাদ চলে গিয়েছে। ওদের হাতে মরার চেয়ে নিজেই মরে যাওয়াটাই যে শান্তির। আচ্ছা, আল্লাহ তো সব কিছু দেখেছে, তাই না? শুনেছি মমিদের জন্য নাকি পরীক্ষা অনেক কঠিন হয়। আমার জীবনটা কি পরীক্ষা ছিল? আমার দোষটা কি বলবেন? আমি নিজেকে মারলে কি অনেক শাস্তি পাবো?
আল্লাহ কি এগুলো দেখেন না? ওনার কি শান্তি হয় না? আমাকে প্রতি রাতে ঘন ধর্ষণ করতে জানেন? কেন করতে জানেন? কারণ আমি বারবার সেখান থেকে চলে আসতে চাইতাম, অন্য মেয়েদের চলে যাবার কথা বলতাম। ওরা 5 জন মিলে আমাকে প্রতি ঘন্টায় একজন করে এসে রেপ করতো। আমার শরীরে অনেক জায়গাতে ব্লেডের দাগ। বলুন না, মানুষ কি তাহলে সৃষ্টির সেরা জীব, নাকি মানুষ সৃষ্টির সেরা জানোয়ার জীব? বলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি ওদের কি করবে? আমার মৃত্যুটা কি সাধারণ নয়? আমার মরাটা কি উচিত নয়? ওদের তো অনেক টাকা, ক্ষমতা, ওরা দিব্যই আছে। মরছি কারা? এই আমরা। আর ওরা ঠিকই বেঁচে থাকে, আর সেটা বহাল তবিয়াতে বাঁচে। রিয়ার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। গাড়ির কাছে আসলো নিলয়। অর্ক আসে নিলয়ের পাশে। নিলয় বলে, শুয়োরের বাচ্চা আকাশকে তো আমি একেবারেই মেরে ফেলবো। সে আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমি রাষ্ট্রপতির সাথে দেখা করব। আমার ইমার্জেন্সি মিশনের দরকার, আর এই মিশনে আকাশের মতো জানোয়ারকে কুত্তার মতো মারাবো। স্যার ঠান্ডা হন, মেয়েটার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা করার আছে, আপনি গাড়িতে বসুন। না, চলো রিয়ার কাছে। নিলয় আসলে অর্ক রিয়াকে প্রশ্ন করে, আকাশের সাথে কে কে আছে? ফারহান, নয়ন, নাজিম, সুজন আছে তাই না?